আমার মৃত্যুর পর সুকান্ত ভট্টাচার্যের কবিতা আবৃত্তি করলেন না, করেছিলেন তার ভাইপো বুদ্ধদেব ভট্টাচার্য। আজ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুর পর এই কবিতার কথাটা কেন মনে পড়লো জানেন? কারণ দুটো। এক, সুকান্ত ভট্টাচার্য এই কবিতায় লিখেছিলেন, পরিচয় ভারে নুব্জ অনেকের শোকগ্রস্ত মন, বিস্ময়ের জাগরণে ছদ্মবেশ নেবে বিলাপের। আজ বুদ্ধদেব ভট্টাচার্যকে যারা শ্রদ্ধা জানালেন তাদের অনেককে দেখে কিন্তু মনে হল তারা বিলাপের ছদ্মবেশ নিয়েছেন। আর দুই, কবিতাটা পড়লেন যে বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি সাহিত্যপ্রেমী, তিনি অবসরে কবিতা পড়তেন বা লিখতেন, শিল্প সংস্কৃতি নিয়ে থাকতে ভালোবাসতেন। সেই বুদ্ধদেব ভট্টাচার্যকে মানে এই বুদ্ধদেব ভট্টাচার্য তো কোথাও গিয়ে রাজনীতিক বুদ্ধ ভট্টাচার্য নন, মুখ্যমন্ত্রী নন, প্রাক্তন মুখ্যমন্ত্রী নন, একজন বামপন্থী নেতা নন, ইনি রক্তমাংসের একজন বাঙালি। আর এই রক্তবংশের বাঙালিকে কাটাছেঁড়া করা যায়। রাজবাড়ি মুখ্যমন্ত্রী বা রাজনৈতিক নেতা তিনি তো আমাদের ধরাছোঁয়ার বাইরে থাকেন না। আপনার আমার মতো ভালো মন্দ মেশানো যে মানুষটাকে আজ এইভাবে কাটাছেঁড়া করা যায় বলছি, তাকে আজ ছোঁয়ার চেষ্টা করবো না তো কবে করব বলুন তো? তার যাবতীয় ভালো মন্দ দোষ গুণ সব নিয়ে তো কথা বলা যায়, বলবো, আজ বলবো। তাই মৃত্যুর পর তার গলার আওয়াজটা নিজে শুনলাম, আপনাদেরও শোনালাম। প্রথমে দেখুন, একটা কথা খুব পরিষ্কার করে বলে নেওয়া দরকার, এটা আজকের দিনে অন্তত আপনাদের সামনে পরিষ্কার করে দেওয়াটা খুব খুব জরুরি, নিজের কাছেও খুব জরুরি। নিজেকেও তো অনেক সময় আয়নার সামনে দাঁড়াতে হয়, তাই এই কথাগুলো নিজেকেও হয়তো বলছি। দেখুন, এই সব দিনগুলো না একজন সাংবাদিকের কাছে খুব খুব কষ্টকর। কেন জানেন? কারণ একদিকে দেখুন আবেগের বন্যা বইছে, জনগণের সেন্টিমেন্ট, আরেকদিক বাস্তবতা। এই দুটো দিকই তো হাত ধরাধরি করে হাঁটে, তাই না? একজন সাংবাদিককে এই দুটো দিকই ব্যালেন্স করে চলতে হয়। একটাকে ছেড়ে আরেকটাকে নিয়ে থাকার তো কোনো উপায় নেই, একটা আরেকটার সঙ্গে জুড়ে রয়েছে। তো তার ফলে যেটা হওয়ার তাই হয়। অনেক সময় দুরকম স্রোত, মানে স্রোত আর স্রোতের বিপরীতমুখী ভাবনা চিন্তা মনের মধ্যে ভিড় করে, স্রোতের সাথে সংঘাত বাঁধে ওই উল্টোমুখী কিছু স্রোতের। এখান থেকেই দ্বিধা, এখান থেকেই দ্বন্দ্ব, কোথাও গিয়ে একটা সংশয়ের সৃষ্টি হয় মনের মধ্যে। যখন বিশেষ করে এমন একটা মানুষকে নিয়ে কথা বলতে হয় যখন সেই মানুষটা আর নেই, এরকম সময় না এই জিনিসটা আরও বেশি করে একটা জিনিস সাংবাদিককে পেছন থেকে টেনে ধরে। তাকে কি বলে জানেন? শিষ্টাচার। এই শিষ্টাচার জিনিসটা খুব অদ্ভুত। এরকম দিনগুলোতে একজন সাংবাদিক যখন নিজের মতো করে পথ চলতে চান, হয়তো কারোর কাছে পৌঁছতে চান, তখন দুপাশ থেকে বাউন্ডারি লাইন টানতে থাকে এই শিষ্টাচার, সতর্ক করতে করতে যায়, পেরিও না। রাস্তার বাঁকে বাঁকে সতর্ক সংকেত হিসেবে দাঁড়িয়ে থাকে এই শিষ্টাচার, বারবার সজাগ করে। এই এতগুলো বিষয় যখন থাকে, একটা বাউন্ডারি কন্ডিশন আর কি, এই এতগুলো জিনিসকে মাথায় নিয়ে, এতগুলো জিনিসকে সামলে নিয়ে, এত সতর্কবার্তা মেনে কোনো জিনিসকে দেখতে চাওয়া, কোনো মানুষকে বুঝতে চাওয়া, সেটা কিন্তু খুব কঠিন হয়ে যেত, খুব কঠিন। এই সমস্যাটা মানুষটা বেঁচে থাকাকালীন কিন্তু থাকে না, কিন্তু মৃত্যুর পর অবশ্যই কঠিন। দেখুন, তবু একজন সাধারণ মানুষ যে পেশাগত কারণে আমার মতো সাংবাদিক, তার দৃষ্টিভঙ্গির থেকেই আজ একবারেই বুদ্ধদেব ভট্টাচার্যকে দুটো প্যারালাল জায়গার থেকেই দেখার চেষ্টা করব। ওই রাজনীতিক আর মানুষ। আমার যা বয়স, দেখুন আমার একটা জিনিস মনে হচ্ছিল, যে সময়টায় বড় হয়েছি, যে সময়টায় আমাদের মতামতগুলো তৈরি হচ্ছে, বিভিন্ন জিনিস সেগুলো দেখার, সেগুলো বোঝার চোখটা তৈরি হচ্ছে, বিষয়গুলো নিজের মতো করে যখন একটু একটু করে বুঝছি, সেই সময় তো আমাদের চারপাশটা লাল বামফ্রন্টের শাসনকাল, জ্যোতি বসুর সরকার। এবং মনে আছে সেই সময় একটা বড় অভিযোগ শুনতাম, যত বড় হয়েছি সেই অভিযোগটা বড় হয়েছে, রাজ্যে শিল্প নেই, এ রাজ্যে শিল্প আসে না, এ রাজ্যে কাজের সুযোগ তৈরি হয় না।
আর সবগুলো ওই জ্যোতি বসুর সরকারের বিরুদ্ধে ছিল। সেই সঙ্গে আরেকটা জিনিস হচ্ছিল, একটা না দুটো জিনিস। এক, ওই কেন্দ্রের প্রতি বঞ্চনার অভিযোগ, বিমাতৃসুলভ আচরণ, চিরকালই যেন সবাই বাংলাকে কোথাও গিয়ে একটা দুচ্ছাই করে দেখতেন আর কি। আর একটা জিনিস, প্রশাসন, এই যাবতীয় নেতিবাচক দিক ও অভিযোগের সঙ্গে সঙ্গে পাশাপাশি হাঁটতো এই প্রশাসনের কথাটা। সকলে বলতেন জ্যোতি বসু একজন দক্ষ প্রশাসক, কড়া প্রশাসক, প্রশাসনিক সিদ্ধান্ত নিতে গিয়ে কোনো পিছু টানই তার মধ্যে কাজ করে না, কড়া সিদ্ধান্ত নিতে দুবার ভাবেন না। আজকে এই জ্যোতি বসুর রেফারেন্স ফ্রেমটা খুব দরকার। আজকে বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে কথা বলছি তো, এটা দরকার। দেখুন, জ্যোতি বসু যখন আস্তে আস্তে একটা নেতিবাচক পরিস্থিতির মধ্যে গিয়ে পৌঁছচ্ছিলেন, 23 বছর মুখ্যমন্ত্রীর পর যখন একটা মানুষকে সেই দায়িত্ব থেকে সরানোর কথা চিন্তাভাবনা হচ্ছিল, তখন বামফ্রন্ট সরকার আর সিপিআইএম দলের সেভিয়ার হয়ে এসেছিলেন, পরিত্রাতা হয়ে এসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বললাম না, ওই জন্যই জ্যোতি বসুর প্রেক্ষাপটে তাকে দেখাটা খুব জরুরি। বামফ্রন্টের 34 বছরের শাসনের মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে কেটেছে কতগুলো বছর? 11টা বছর। এবার সেই 11টা বছরের শুরুটা হয়েছিল 2000 সালে, আর তারপর সময়টা এগিয়েছে অদ্ভুতভাবে নেতিবাচক আর ইতিবাচক দিকগুলো হাত ধরাধরি করে এবং দড়ি টানাটানি করে এগিয়েছে। 1977-এ প্রথম বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার সময় রাজ্য মন্ত্রিসভায় তথ্য ও জনসংযোগ বিভাগের দায়িত্ব নেন বুদ্ধদেব। পরে এই বিভাগের নাম হয় তথ্য ও সংস্কৃতি। 87 সালে এর সঙ্গে জুড়ে যায় স্থানীয় প্রশাসন এবং পুর ও নগর উন্নয়ন দপ্তরের দায়িত্ব। 1996 সালে তথ্য ও সংস্কৃতির সঙ্গে স্বরাষ্ট্র তথ্য প্রযুক্তি দপ্তরেরও দায়িত্ব লাভ। 1999 সালে জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বকালের শেষ লগ্নে উপমুখ্যমন্ত্রী হন বুদ্ধদেব। 2000 সালের 6 নভেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়ারে প্রথমবারের জন্য বসেন বুদ্ধদেব ভট্টাচার্য। দেখুন, কথা বলতে কোনো অসুবিধে নেই যে বুদ্ধদেব ভট্টাচার্য প্রথম থেকেই নেগেটিভ দিকগুলোকে পজিটিভ করার চেষ্টা করেছিলেন। কারণ তিনি যখন বসেছিলেন, ওই বললাম, তখন তো জ্যোতি বসু সরকার একটা নেতিবাচক দিকে যাচ্ছিল। বামফ্রন্ট সরকারকে ঘিরে যে সমস্ত নেগেটিভ চিন্তাভাবনা ছিল, সেই চিন্তাভাবনার অন্ধকার জায়গাগুলোই কিন্তু তিনি আলো ঢুকিয়েছিলেন। এটাই বাস্তব। প্রথমত শিল্প, দ্বিতীয়ত কর্মসংস্থান, আর তৃতীয়ত উন্নয়ন। এই শব্দগুলোকে না বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের ভোকাবুলারিতে জুড়তে শুরু করেছিলেন। শব্দভাণ্ডারে নতুন নতুন শব্দ যোগ হচ্ছিল। পশ্চিমবঙ্গের মানুষকে তিনি ভাবতে বাধ্য করেছিলেন যে হ্যাঁ, এখানেও কাজকর্মের সুযোগ তৈরি হয়, শুধু মানছি না, মানব না, কথায় কথায় ধর্মঘট, এরকম না ব্যাপারটা। এখানকার মানুষজনও কোথাও গিয়ে কর্মসংস্কৃতিতে বিশ্বাস করতে পারে। বুদ্ধদেব ভট্টাচার্যের আমলেও শিল্প ধর্মঘট হয়েছে, জানেন তো, বাংলা বন্ধ হয়েছে, কলকারখানায় তালা ঝুলেছে। কিন্তু এটাও ঠিক, তিনি নতুন শিল্প আনার চেষ্টাটা করেছিলেন। তার আমলে সেক্টর 5-এ বিভিন্ন তথ্য প্রযুক্তি কোম্পানি আসছিল এবং মনে হচ্ছিল বাংলা একটা নতুন পথে হাঁটবে। দেখুন, তার আগে পর্যন্ত আমরা তখন কাজকর্ম করতে শুরু করেছি আর কি, আমরা যখন বাইরে যেতাম না, তখন দেখতাম অদ্ভুতভাবে আমাদের এই বাঙালিদের সম্পর্কে লোকজনের একটা, অন্য রাজ্যের লোকজনের একটা অদ্ভুত ধারণা ছিল, জানেন তো। খালি বলতে এখানকার মানুষজন তো খালি রাজনীতি করে, কাজ করে না। এই সময়টা, এই ধারণাটা সবটাই একটু একটু করে বদলাতে চেষ্টা করছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এগুলো বাস্তব, এগুলো তো বলতে হবে। ঠিক যেরকম বলতে হবে, ধরুন সেই সময়ের আগে, মানে যখন আমরাও পাশ করেছি, যখন চাকরি বাকরির খোঁজ করা শুরু করেছিলাম, সেই সময়টায় চারপাশে নাই ধ্বনি ছিল, কিছু নেই। কিন্তু যখন আমাদের পরবর্তী, আমার বোন যখন পাশ করেছে, ধরুন সেই সময়গুলোতে তাদের সামনে আস্তে আস্তে কিন্তু রাস্তা খুলছিল, এই বাংলায় থেকে চাকরি বাকরি করার রাস্তা খুলছিল। একটা পরিবর্তন তার মানে ছিল। এবং সঙ্গে যে জিনিসটা আস্তে আস্তে মানুষের মনে ঢুকছিল, ওই বললাম, জ্যোতি বসুর প্রেক্ষাপটে দেখলে এই বিষয়টা আরও বেশি পরিষ্কার হবে। বুদ্ধদেব ভট্টাচার্যকে তখন সবাই অনেক বেশি প্রোগ্রেসিভ, মানে প্রগতিশীল বলে মনে করছিলেন, যিনি সামনের দিকে তাকান, আধুনিকীকরণে বিশ্বাস করেন। এখানেই আমি
মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে কৃতিত্ব দেব। এক, যিনি জ্যোতি বসুর শাসনের শেষের দিকে এই নেতিবাচক পরিস্থিতির মুখে পড়া বামেদের নতুন আশা দিয়েছিলেন। আর দুই, একটা আশা হারানো রাজ্যের মনে নতুন করে আশা জাগিয়েছিলেন। সবার মনে আশা জাগানোটা কিন্তু চারটিখানি কথা না। বুদ্ধদেব ভট্টাচার্য তার পোশাক আশাকের মতো আপাদ মস্তক সৎ এবং সংস্কৃতি মনস্ক একজন রাজনৈতিক নেতা ছিলেন। রাজনৈতিক নেতার একজন আদর্শ চরিত্র ছিলেন। আমরা তো এটাই দেখতে চাই। আমরা ভাবতে বিশ্বাস করি যে একজন মানুষ, তিনি সফেদ থাকবেন, ধবধবে সাদা, হ্যাঁ, তার নিষ্কলুষ, তার দিকে কেউ আঙুল তুলতে পারবেন না, তার দিকে সাধারণ মানুষ তাকালে এগুলো মানতে বাধ্য হবে যে না, ইনি বাঙালি সুলভ। এই যা যা বললাম এগুলো প্রত্যেকটা বাস্তব। যা যা বললাম এগুলো তিনি জীবিত থাকার সময় সত্যি ছিল, তিনি মারা যাবার পরেও সত্যি। কিন্তু একজন সাংবাদিক হিসেবে দেখতে গেলে মনে হয় তার আরও একটা দিক ছিল, যে দিকটায় আমাদের কিন্তু একটু আলোকপাত করা দরকার। দেখুন, তিনি, এটা নিয়ে কোনো সংশয় নেই, তিনি আপাদ মস্তক বাঙালি ছিলেন। ভাবনায়, কাজে, মনে, চিন্তা ভাবনা, রুচি, সব কিছুতে একদম পারফেক্ট বাঙালি। এবার এই পারফেক্ট বাঙালি হওয়ার অনেকগুলো বিপদ আছে, জানেন তো। আমাদের লোকজন কী ভাবে বাঙালিদের সম্পর্কে? ভাবে আমরা নরম সরম। একজন আদর্শ বাঙালি মানে আসলে তিনি একদম আবেগের চাষ আর কি, আবেগ ভর্তি, হ্যাঁ, শিক্ষিত, রুচিসম্পন্ন, এই ব্যাপারগুলো হবে। বাঙালি মানে তার মধ্যে এই ব্যাপারগুলো থাকবে, হয়তো একটু অন্য, প্রগতিশীল হবে। এগুলো সব আদর্শ বাঙালির সংজ্ঞা। এবং তার সঙ্গে ধরুন ওই ধুতি পাঞ্জাবি, সব মিলিয়ে একদম বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে এই সব কটা জিনিস একদম পুরো পরিষ্কার মিলে যাচ্ছিল। এর বাইরেও আরেকটা জিনিস তার মধ্যে ছিল। এই জিনিসটা আমাদের বাঙালিদের মধ্যে আছে, কিন্তু আমরা প্রকাশ করি, হ্যাঁ, লোকে জানে, বোঝে, আমরা মানতে চাই না, কিন্তু ব্যাপারটা থাকে। কি জানেন তো, সেটা আমাদের মধ্যে একটা লুকিয়ে থাকা একগুয়েমি, অন্তঃসলীলা একগুয়েমি, যেটাকে সাবডিউড অ্যারোগ্যান্স বলে। এই বিষয়টা বুদ্ধদেব ভট্টাচার্যের মধ্যেও 16 আনার জায়গায় 18 আনা ছিল। কিন্তু আমরা বামপন্থীরা মনে করি আমাদের ইতিহাস বলছে, তাতে ব্যক্তির ভূমিকার থেকে অনেক বেশি ভূমিকা থাকে আদর্শের। আদর্শ, বামপন্থী আদর্শ, যে আদর্শের কথা মেনে চলতেন, বারবার বলতেন। আমৃত্যু দলীয় অনুশাসনকে পাথেয় করে চললেও কমিউনিজমে ব্যক্তিভাবনা বা ব্যক্তি চিন্তাকেও গুরুত্বহীন ভাবেননি বুদ্ধদেব ভট্টাচার্য। নেতা অথবা প্রশাসক সিদ্ধান্ত নেওয়ার ছাড় দিতেন খানিকটা ব্যতিক্রমীভাবেই। রাষ্ট্রমন্ত্রী ছিলাম, উনি পূর্ণমন্ত্রী ছিলেন, ওনার কাছ থেকে আমি ওনাকে যেতাম হয়তো যে বুদ্ধদা এটা কি করব, তো কি করবে বলে তুমি সিদ্ধান্ত নেবে, তুমি ঠিক করবে। সিদ্ধান্ত নিতে বলতেন, নিজেও সিদ্ধান্ত নিতেন, যে সিদ্ধান্ত হয়তো অনেক সময় পার্টি লাইন মেনে এগোতো না। অনেকের মতে নিজের মতামতকে গুরুত্ব দেওয়া বুদ্ধদেব ভট্টাচার্যের এই বৈশিষ্ট্য প্রথম দেখা
কাজে কর্মে। সততা ছিল এবং সৎ ছিল, অত্যন্ত সততা ছিল, স্বতন্ত্র অহংকার ছিল, যেই জন্য অনেকে তাকে দাম্ভিক ভাবত। ছাত্র আন্দোলন, যুব আন্দোলন থেকে উঠে নেতা, জননেতা থেকে প্রশাসক, বিরাট রাজনৈতিক ক্যারিয়ারে বারবার ছাপ ফেলেছে নিজস্ব ভাবনা চিন্তা। 2011-র ঐতিহাসিক পরিবর্তনের পরেও মমতা ব্যানার্জি ঈশ্বরের নামে বুদ্ধদেব ভট্টাচার্যকে ঘিরে স্বপ্নে বিভোর ছিলেন বাম কর্মী সমর্থকরা। বিরতি থাকাকালীনও তিনি লাইন নিয়েছিলেন দলের অভ্যন্তরে শুদ্ধকরণের, যে লাইনে সমর্থক হারানোর ঝুঁকি থাকলেও তিনি হেঁটেছিলেন নিজের পথেই। পার্টিতে এসেও আমি টাকা তৈরি করছি, আমি সম্পদ তৈরি করছি, পার্টিতে থাকার দরকার নেই। পার্টির বাইরে চলে যান, টাকা সম্পত্তি করুন। পার্টিতে থাকবো এলাকায় দাদাগিরি করার জন্য থাকবো না, হবে না। আমরা লোকগুলোকে চিহ্নিত করেছি।